কন্নিচিওয়া তে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ আমরা শিখব 18তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে 道に迷ってしまいました。 পথ বা রাস্তা হারিয়ে ফেলেছি। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্না তার বন্ধু সাকুরা এবং রড্রিগোর সঙ্গে একটি বইয়ের দোকানে গিয়েছিল। সেখান থেকে বের হওয়ার পর আন্না আর তাদেরকে খুঁজে পেল না। আন্না কি করবে ভেবে পাচ্ছে না, তাই সাকুরাকে সে ফোন করে সাহায্য চাইল। চলুন তাহলে শোনা যাক 18তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে 道に迷ってしまいました。 পথ হারিয়ে ফেলেছি।もしもし、さくらさん、助けてください。道に迷ってしまいました。今どこ？目の前に郵便局があります。わかった。そこにいて。এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। আন্না সাকুরাকে বলল, もしもし、さくらさん。 হ্যালো সাকুরা সান। もしもし、 এই কথাটি বলা হয় কারো সঙ্গে টেলিফোনে কথা বলার শুরুতে। さくらさん。 কার সঙ্গে কথা বলা হচ্ছে তা আন্না নিশ্চিত হয়ে নিচ্ছে, অর্থাৎ সাকুরা সান বলছেন তো। 助けてください。 দয়া করে আমাকে সাহায্য করুন। 助けてください。 এই কথাটির মধ্যে আছে 助けます。 অর্থাৎ সাহায্য করা ক্রিয়াপদের তে রূপ 助けて এবং ください。 বা প্লিজ, যেটি অনুরোধ জানাতে ব্যবহার করা হয়। তাহলে সম্পূর্ণ কথাটি হলো সাহায্য চাওয়ার অভিব্যক্তি, যা বিপদের সময় কারো সাহায্য চাইতে ব্যবহার করা হয়। চলুন একসঙ্গে অনুশীলন করা যাক। 助けてください。 আন্না আরো বলল, 道に迷ってしまいました。 আমি রাস্তা হারিয়ে ফেলেছি। এটাই হলো আজকের মূল বাক্য। 道 অর্থ হলো পথ বা রাস্তা, に হচ্ছে অভিমুখ বা অবস্থানবোধক পার্টিকেল, 迷ってしまいました。 মানে হলো হারিয়ে ফেলেছি বা ফেলেছে ইত্যাদি। 迷って কথাটি আসলে 迷います。 অর্থাৎ পথ বা রাস্তা হারানো ক্রিয়াপদের তে রূপ। ক্রিয়ার তে রূপের পরে যদি しまいました。 বলা হয় তাহলে তার অর্থ দাঁড়ায় এই যে নিছক ঘটনাক্রমে বা অসতর্কভাবে ব্যাপারটি ঘটেছে। বাংলায় যেমন আমরা বলি করে ফেলেছি ইত্যাদি। তাহলে ক্রিয়ার তে রূপের সঙ্গে বলতে হবে সীমায় মাস্তা, তাই তো? হ্যাঁ তাই। আসুন আজকের মূল বাক্য পথ হারিয়ে ফেলেছি কথাটি জাপানিতে অনুশীলন করা যাক। লক্ষ্য রাখবেন মায়ত্তে কথাটি বলার সময় ত এর উচ্চারণ দ্বিত্ব হবে। 道に迷ってしまいました。 এবার শারমিন সান, আপনার জন্য একটা প্রশ্ন। 間違えます。 কথাটির অর্থ হলো ভুল করা। যদি বলতে চান ভুল করে ফেলেছি, তাহলে এটি জাপানিতে কি হবে? চেষ্টা করে দেখি। মাচিগায়ে মাস ক্রিয়াটির তে রূপ হবে মাচিগায়েতে, এর সঙ্গে জুড়তে হবে সীমায় মাস্তা। তাহলে পুরো কথাটি হবে মাচিগায়েতে সীমায় মাস্তা, ভুল করে ফেলেছি। একদম ঠিক বলেছেন। আমি তো এবার বলবো আপনি কোনো ভুলই করেননি। যাই হোক, এরপর সাকুরা আন্নাকে জিজ্ঞেস করলো, 今どこ？ আপনি এখন কোথায়? 今 মানে হলো এখন, どこ？ হচ্ছে কোথায়। আসলে এটি হলো সংক্ষিপ্ত ও অমার্জিত অভিব্যক্তি। আপনি এখন কোথায় অবস্থান করছেন, এই সম্পূর্ণ কথাটির মার্জিত রূপ হবে 今どこにいますか？ আন্না উত্তরে বলল, 目の前に郵便局があります。 আমার সম্মুখে একটি ডাকঘর আছে। 目 হচ্ছে চোখ। 前 কথাটির অর্থ সম্মুখে, সামনে, আগে। 目の前 কথাটির অর্থ দাঁড়ালো চোখের সম্মুখে, অর্থাৎ আমার সামনে। নি পার্টিকেল দিয়ে অবস্থান প্রকাশ করা হচ্ছে। 郵便局 মানে হলো ডাকঘর বা পোস্ট অফিস। が এটি কর্তা নির্দেশক পার্টিকেল। あります。 মানে হলো আছে বা রয়েছে। বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে এটি প্রযোজ্য। আচ্ছা, পেছনে কথাটির জাপানি কি হবে? পেছনে অর্থ হলো 後ろ সাকুরা উত্তরে বলল, わかった。 বুঝতে পেরেছি। わかった。 মানে বুঝতে পেরেছি। এটি হলো わかります。 অর্থাৎ বোঝা ক্রিয়াপদের তা রূপ। ক্রিয়াপদের তা রূপ দিয়ে তো বোঝায় অতীতকালের বা সম্পূর্ণ হয়ে যাওয়া ঘটনা, তাই না? ঠিক বলেছেন শারমিন সান।
আপনার মনে আছে তো কিভাবে ক্রিয়ার তা রূপ গঠন করতে হয়? ওয়াকারিমাস ক্রিয়াটির ক্ষেত্রে প্রথমে মাস সরিয়ে ফেলতে হবে। এরপর মাস অংশের আগে যে সিলেবল আছে রি, এটাকে কি করা যায়? মাস অংশের আগের সিলেবল রি হলে তাও সরিয়ে ফেলতে হবে। এবার জুড়ে দিন তয়েত আকার তা, কাজেই এবার দাঁড়ালো ওয়াকাত্তা। そこにいて যেখানে আছেন সেখানেই থাকুন, বা আক্ষরিকভাবে সেখানে থাকুন। そこに মানে ওইখানে, ওই স্থানে, সেখানে, বা এক্ষেত্রে যেখানে আপনি আছেন সেখানে। そこ হচ্ছে সেখানে, ওই স্থান বা স্থানে, এবং নি পার্টিকেল দিয়ে অবস্থান প্রকাশ করা হচ্ছে। いて কথাটি います অর্থাৎ থাকা বা অবস্থান করা ক্রিয়াপদের তে রূপ। এই রূপটি পেতে কেবল মাস বাদ দিয়ে তে যোগ করে নিলেই হলো। এখানে তো দেখছি কুদাসাই বা প্লিজ কথাটি বাক্যের শেষে নেই, তাই না? হ্যাঁ, নৈমিত্তিক বা অমার্জিত ভঙ্গিতে কথা বলার সময় এভাবে উজ্জ্ব রাখা হয়। এবার চলুন আরো একবার শুনে নেওয়া যাক 18তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হল 道に迷ってしまいました পথ হারিয়ে ফেলেছি। もしもし、さくらさん、助けてください。道に迷ってしまいました。今どこ？目の前に郵便局があります。わかった。そこにいて。 এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজকের মূল বাক্য হল মায়ুত্তে সীমায় মাস্তা, অর্থাৎ পথ হারিয়ে ফেলেছি। অনুগ্রহ করে সীমায় মাস্তা কথাটির ব্যবহার বিস্তারিতভাবে বুঝিয়ে দিন। আসুন টিচারকে এ ব্যাপারে জিজ্ঞেস করা যাক। 私が教えましょう。 টিচার বললেন, ক্রিয়ার তে রূপের পর যদি しまいました কথাটি বলা হয় তাহলে অর্থ দাঁড়ায় যে ওই ক্রিয়ার কাজটি সম্পূর্ণ বা সমাপ্ত হয়ে গেছে এবং তার ফেরানোর বা আগের অবস্থায় আনার উপায় নেই। কোনো কিছু করতে ব্যর্থ হয়ে অনুশোচনা করার ক্ষেত্রেও প্রায়ই しまいました কথাটির ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে ধরুন আপনি একটি চীনামাটির থালা ভেঙে ফেলেছেন, বলাই বাহুল্য অনিচ্ছাকৃতভাবে। এখন ভাঙা ক্রিয়াটির জাপানি হল 割ります লক্ষ্য করুন এই শব্দে মাস অংশের আগে আছে রি, তাই এই ক্রিয়ার তে রূপ হবে ওয়াত্তে। এবার এর সঙ্গে জুড়ে দিন しまいました তাহলে পুরো কথাটি হলো 割ってしまいました যার অর্থ ভেঙে ফেলেছি। এভাবে নিছক অসতর্কভাবে কোনো কিছু ঘটে গেলে তার অভিব্যক্তি প্রকাশ করা যায়। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পড়ব। ধন্যাত্মক শব্দ হলো এমন শব্দ যা নির্দিষ্ট কোনো ডাক, কণ্ঠস্বর অথবা আচরণভঙ্গি প্রকাশ করে। おろおろ ওরো ওরো, এটা দিয়ে কি বোঝায়? এই ধন্যাত্মক শব্দটি দিয়ে কারো এরকম সংবিধারণ অথবা আতঙ্কগ্রস্ত অবস্থা বোঝায় যেন একেবারে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে গেছে। কিছুটা ভিন্ন এক পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয় এই শব্দটি। うろうろ উড়ো উড়ো, হ্যাঁ, এটি দিয়ে বোঝায় নির্দিষ্ট পরিস্থিতিতে কি করণীয় তা ভেবে না পেয়ে দিক বিদিক ছুটে চলা অবস্থা। তাহলে আজ শেখা হলো ধন্যাত্মক শব্দ おろおろ এবং うろうろ ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হলো আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, 今日は আমাকে বলা হয়েছে পথ হারিয়ে ফেললে আমি পুলিশ বক্সে গিয়ে সাহায্য চাইতে পারি। সেখানে থাকা পুলিশ কর্মকর্তা নাকি আমাকে মানচিত্র দেখিয়ে রাস্তা চিনিয়ে দেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। এই পাঠের মূল বাক্য ছিল 道に迷ってしまいました পথ হারিয়ে ফেলেছি। পথ হারিয়ে ফেলা আন্না কি আর তার বন্ধু সাকুরা আর রড্রিগোর দেখা আবার পাবে? এটা জানবো আমরা ভাষা শেখার আগামী পর্বটিতে। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।